ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। প্রথমে আজ যে দুর্গা পুজোর প্রাককালে আমাদের রামকৃষ্ণ মিশন শিকরা কুলিগ্রাম আয়োজিত ইনফোসিস ফাউন্ডেশন ফান্ডেড ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের যে মাসিক অনুষ্ঠান, তাতে সবাইকে অনেক স্বাগত জানাই। প্রথমে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশন শিকরা কুলিগ্রামের সহ সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী বিমুক্তাত্মানন্দজি মহারাজ আছেন। আমাদের মধ্যে শ্রীমৎ স্বামী শঙ্করাত্মানন্দজি মহারাজ আছেন। আমাদের মধ্যে দুই স্বনামধন্য ডাক্তারবাবু এবং ম্যাডাম শ্রী সোহাগ তরু রায় মহাশয় এবং শ্রীমতী সায়ন্তী ব্যানার্জি মহাশয়। আর আছেন আমাদের মায়েরা, অনেকেই মা হয়ে গেছেন, অনেকে হবু মা হওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। সবাইকে শারদীয়া দুর্গা পুজোর অনেক 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 শুভেচ্ছা। আজকে আমাদের খুবই আনন্দের বিষয়, মা আসছেন। আর বছরে একবার মা আসেন কৈলাস থেকে, আমরা জানি, কিন্তু আমাদের ঘরে ঘরে মা দুর্গারা রয়েছেন। সেই মা দুর্গাদের আমরা চিনি না। আমরা প্রতিমায় দুর্গা পুজো করি, জীবন্ত মানুষে মা দুর্গাকে আমরা চিনতে পারি না। তো আপনারা সেই মায়েরই, মা দুর্গারই প্রতীক, মা দুর্গার শক্তি আপনাদের মধ্যে রয়েছে। আপনারা আমাদের কাছে মা দুর্গা, আপনাদের ভিতরেও সেই অসীম শক্তি রয়েছে। আমরা জানি এই সন্তান ভালো হয় কখন? যখন মা সুন্দর হয়। আর মা চিরদিনই সুন্দর থাকে। মাকে আরো বেশি শক্তিশালী করে তুলতে হবে। আমাদের স্বামী বিবেকানন্দকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে বিধবাদের ব্যাপারে আপনার কি মন্তব্য। তখন স্বামীজি বলেছিলেন, সেই সময় বিধবা বিবাহ নিয়ে অনেক আন্দোলন চলছে, বিধবাদের আগে বিয়ে হতো না। তো স্বামীজি বলছেন, আমি কি বিধবা যে আমাকে জিজ্ঞাসা করছো? তো বিধবাদের ব্যাপারে যারা বিধবা তারাই ঠিক করবে যে তাদের কি ভবিষ্যৎ হওয়া উচিত। স্বামীজি আরো বলেছেন যে শিক্ষা দান করলে, যারা মায়েরা শিক্ষিত হয়ে গেলে তারা নিজেরাই বুঝতে পারবে আমাদের কি করণীয়। সেজন্য মা শিক্ষিত হলে, মা সুন্দর হলে, মা স্বাস্থ্যবতী হলে সন্তানও সুন্দর হয়। মা ঠিক হলে সন্তানও কিন্তু ভালো হয়। আমরাও দেখেছি, আমরা বাচ্চা শিশু শিক্ষার সাথে যুক্ত রয়েছি। আমরা দেখতে পাই যেখানে মায়েরা সচেতন, সেখানে বালক বালিকারা খুব ভালো উন্নতি করে। তাদের চারিত্রিক উন্নতিও হয়, মানসিক বৌদ্ধিক সব রকমের উন্নতি হয়। তো সেজন্য মায়েদের জন্য যে বিশেষ উদ্যোগ বেলুড় মঠ তথা ইনফোসিস ফাউন্ডেশন যে নিয়েছেন, তার জন্য তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই। আজকে দুর্গাপূজার প্রাককালে যে ছোট্ট অনুষ্ঠান, আমরা অনুষ্ঠানে মূলত ডাক্তার ম্যাডাম, ডাক্তারবাবুর কথা শুনবো। তার সাথে সাথে আমরা আশীর্বাদী নেব দুইজন মহারাজের থেকে। তারপরে আপনাদের উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। আজকে অন্যান্য দিনের মতোই রয়েছে, কি রয়েছে বলছি, আমুল স্প্রে মিল্ক রয়েছে 500 গ্রাম, সয়াবিন 1 কেজি, ছাতু 500 গ্রাম, মসুর ডাল 500 গ্রাম, রিফাইন তেল 500 গ্রাম 1 লিটার, ঘি 200 ml, চিনি 1 কেজি, ডালিয়া 500, গুড়ের পাউডার 500 গ্রাম, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, স্যানিটারি প্যাড, ডেটল লিকুইড, আর ডিটারজেন্ট পাউডার 1 কেজি, ডিশ ওয়াশ সোপ বড়, আর মেয়েদের হরলিক্স, খেজুর রয়েছে, তার সাথে রয়েছে আপেল এবং শাড়ি একটা করে। তো অনেক কিছু জিনিস রয়েছে। আর শারদীয়া মহাপুজো উপলক্ষে আমাদের
মায়েদের আজকে আমরা শাড়ি দিয়ে শুভেচ্ছা জানাবো। তার সাথে আমরা যেহেতু এই যে প্রজেক্টটা চলছে এটা আজকে হয়ে গেল, এরপরে আর মাত্র দুটো দিন মানে আমরা অক্টোবরের শেষের দিকে একবার করব, আবার নভেম্বরের শেষের দিকে আরেকবার, তাহলেই আমাদের এই প্রজেক্টটা কিন্তু মোটামুটি শেষ। তো আমরা ভেবেছিলাম যে নভেম্বরের শেষে আমরা মেইন অনুষ্ঠানটা করব, কিন্তু দেখলাম মায়ের পুজো আসছে, আনন্দের উৎসব আসছে, সেই জন্যে আজকে আমরা একটা এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা নভেম্বরে করব ভাবছিলাম সেটা আজই করা হবে। সেটা কি, আমরা আমাদের অতিথিদের একটু সম্মাননা প্রদর্শন করব। আমাদের ডাক্তার বাবু, ডাক্তার ম্যাডাম, ওনারা এত পরিশ্রম করেন, আমাদের জন্য সময় দেন, ওনাদের কিছু উপহার সামগ্রী আমরা তুলে দেব। থাকবে আর একটা স্বামীজির সুন্দর একটি প্রতিকৃতি, তার সাথে একটি আমাদের মায়ের প্রসাদী শাড়ি একটা রয়েছে, আর তার সাথে কিছু সুন্দর সুন্দর বই আমরা তাদের হাতে তুলে দেব। আর তার সাথে আপনারা জানেন আপনাদের ডাক্তারবাবু একটু আগে সবাইকে দেখলেন, ডাক্তার বাবু যেমন ওষুধ প্রেসক্রাইব করেন আমরা মোটামুটি সবটাই আপনাদের দিতে পারি। তো সেই পরিষেবাগুলো তো রয়েছে, তার সাথে আমি আরেকটি জিনিস আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে জানাই। আমাদের যে সায়ন্তী দিদি আছেন, উনি আমাদের এই ডিসপেন্সারিতে সোমবার করে বসেন, মাসে বোধহয় 2 দিন। তো উনি মূলত হোমিওপ্যাথি চিকিৎসা করেন। তো আপনারা যদি কখনো সমস্যা হয় চলে আসবেন সোমবার, আর বৈকাল বোধহয় 4টের সময়, 3টের সময়। তো আপনারা আপনাদের গ্রামেও প্রচার করবেন যে এখানে ম্যাডাম বসেন, আসতে পারে। তার সাথে যদি আপনাদের মায়েদের বিশেষ কিছু সমস্যা হয় আপনারা দিদিমণির পরামর্শ নিতে পারেন। ওনারা জানেন আপনারা কাছাকাছি হসপিটালে ওনারা সার্ভিস দেন, তো সেজন্য ওনারা সবসময় আমাদের পাশে আছেন, মায়েদের পাশে আছেন। আর দুর্গা পুজো শেষ হলেই শীতকাল আসছে, এই সিজন চেঞ্জের সময় কিছু সমস্যা হয়, বিশেষ করে ছোট বাচ্চাদের বা যারা মায়েরা সন্তান সম্ভবা, তাদের কিছু সমস্যা হয়। আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করবেন আজকে এই সময়ে, এই সিজন চেঞ্জের সময়টা কিভাবে আমরা বাচ্চাদের বা আমরা নিজেদের সুস্থ রাখবো। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে আমি প্রথমে ডাক্তার সোহাগ তরু রায় মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব, তারপরে সায়ন্তীদি বলবেন, তারপর মহারাজেরা আশীর্বাণী দেবেন। তো প্রথমে ডাক্তার সোহাগ তরু রায় মহাশয়। উপস্থিত সকল সম্মানিত শ্রদ্ধেয় মহারাজীদেরকে আমার প্রণাম, এবং এখানে উপস্থিত সকল মায়েদেরকে প্রণাম জানাই, বাচ্চাদেরকে অনেক ভালোবাসা। আমরা প্রতি মাসেই মোটামুটি স্বাস্থ্য সম্পর্কে চেষ্টা করি যাতে তোমাদের কিছুটা লাভ হয়, তোমরা আমাদের কথাগুলো শুনে সেগুলোকে কাজে লাগাতে পারো, সেজন্য আমাদের একটা চেষ্টা থাকেই। এখন কতটা কাজে লাগাতে পারছো সেটা তোমরা নিজেরাই ভালো বলতে পারবে, যে আমরা কথাগুলো শুনে আমরা বাড়িতে ঠিক মতো সেগুলো মেনে চলি, এবং এগুলো মেনে চলাতে আমরা অনেক ভালো আছি, সেটা তোমরাই ভালো বলতে পারবে। তবে আমাদের বিশ্বাস তোমরা সেটা মেনে চলো সবাই। তো আজকে আমি কয়েকটা কথা আজকে একটু ডাক্তারি কথা কিছু বলতে হবে, দুই একটা আমার যেটা মনে হলো সেটা হচ্ছে কয়েকটা আমি এর আগেও কথা পরিপ্রেক্ষিতে বলেও ছিলাম, কিন্তু আজকে আরেকটু বিশেষ করে বলছি। প্রথমে আমি যারা গর্ভবতী মা আছে আমি তাদের কথা বলি, যে ব্যাপারটা একটু আমি জোর দিতে চাইছি। আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি যে আমাদের যেসব গর্ভবতী মায়েরা থাকছে তাদের শরীরের প্রত্যেকের শরীরেই মোটামুটি রক্তের পরিমাণ, যেটা আমরা বলি সেই রক্তের পরিমাণটা কম। তার একটা বিশেষ কারণ আমরা যেটা দেখেছি, যে তোমরা কিন্তু যে ওষুধটা দেওয়া হয়
সে এখান থেকে হোক বা স্বাস্থ্যকেন্দ্র থেকে যেখান থেকেই হোক আয়রন ট্যাবলেটটা খাচ্ছ না। এটা একটা খুব বড় সমস্যা। এবং এই যে আয়রন ট্যাবলেট, এবং আমরা বারবার বলি যে আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেটটা খেতে হবে, এটা না খেলে কিন্তু তোমার যেমন অসুবিধে, তোমার বাচ্চারও, যে বাচ্চাটা হবে তারও অনেক অসুবিধা। শরীরে যদি এরকম তোমরা আয়রন ট্যাবলেটটা না খাও, তাহলে শরীরে অনেক রক্তের ঘাটতি হয়। সেই জন্য কিন্তু ডেলিভারি হওয়ার সময় তখন আরো বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়। তখন মা এবং বাচ্চা দুজনেরই একটা জীবনহানির সম্ভাবনা থাকে। সেই জন্য বারবার বলছি যে তোমরা বিশেষ করে অন্য কি ওষুধ খেলে কি না খেলে সেগুলো তো সিমটম, মানে কিছুদিনের জন্য হয়তো কারো সর্দি কাশি হলো, সর্দি কাশির ওষুধ খেলে 2-4 দিন, কিন্তু কন্টিনিউ আয়রন ট্যাবলেট এবং ক্যালসিয়াম ট্যাবলেট আমরা বারবার বলি। মাঝে মাঝে আমরা লক্ষ্য করছি কি হচ্ছে, আয়রন ট্যাবলেট কেন খাচ্ছ না? হ্যাঁ, দিদিরা দিচ্ছে না, শেষ হয়ে গেছে। দিদিরা দিচ্ছে না, শেষ হয়ে গেছে বলে আমি খাবো না এমন নয়, আমাকে অন্য ব্যবস্থা খেতে হবে। তারপরে কি হয়, আমাদের এখানে তো আরো অনেক ভালো ব্যবস্থা, যে এখান থেকে সবকিছু দেওয়া হচ্ছে, মানে আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট এখান থেকে দেওয়া হচ্ছে। সুতরাং একটা দিনের জন্য বন্ধ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, মানে আমরা চাইলেই খেতে পারি। সুতরাং এই চাওয়াটা থাকতে হবে যে আমরা যেন এই ওষুধটা বন্ধ না করি। এটা ভীষণভাবে আমি এটা জোর দিতে চাইছি। এবং যাদের ডেলিভারি হয়ে গেছে, আজকে যেমন একজন মা আমাকে বলছে যে স্যার আমাকে কি আয়রন ট্যাবলেট খেতে হবে? অবশ্যই খেতে হবে। তোমাদেরকে আগেও বলেছি যে বাচ্চা হয়ে যাওয়ার 6 মাস পর্যন্ত আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে। এটা তোমরা কন্টিনিউ করবে, এটা বন্ধ করবে না, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করতে হবে। আরেকটা বাচ্চাদের কথা বলি। বাচ্চাদেরকে হওয়ার পর থেকে, বাচ্চা যখন হয়েছে তখন বাচ্চাদেরকে বাড়িতে ছাড়া হয়েছে, তারপর থেকে কিন্তু ভিটামিন D3 ড্রপ, ভিটামিন D3 ড্রপটা কিন্তু কন্টিনিউ করতে হবে। 1 বছর পর্যন্ত কিন্তু ভিটামিন D3 ড্রপটা খেতে হবে। তার সাথে কেউ কেউ রিকমেন্ড করেন, কেউ কেউ বলেন যে মাল্টিভিটামিন দরকার, কেউ কেউ মাল্টিভিটামিনটা রিকমেন্ড করেন না, কিন্তু সেই ব্যাপারটা আমি যাচ্ছি না। কিন্তু ভিটামিন D3 ড্রপটা কিন্তু খাওয়াতেই হবে 1 বছর পর্যন্ত বাচ্চাকে। তো এটা তোমরা খেয়াল রেখো একটু সবাই, এই বিষয়গুলোতে একটু খেয়াল রেখো যে আমরা মায়েরা যেমন আয়রন ক্যালসিয়াম ট্যাবলেটটা খাওয়া বন্ধ করব না, ডেলিভারি যাদের হয়নি তারা যেমন বন্ধ করব না, এবং যাদের ডেলিভারি হয়ে গেছে তারাও আমরা 6 মাস পর্যন্ত আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেটটা কন্টিনিউ করে যাব। বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন D3 ড্রপটা আমরা 1 বছর পর্যন্ত অবশ্যই খাওয়াবো, ঠিক আছে? এইগুলো একটু ডাক্তারি ভাষায় বললাম, ওষুধের ব্যাপারটা বললাম, এভাবে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আর তারপরে মহারাজজি যে বিষয়টাতে একটু জোর দিয়েছেন, সিজন চেঞ্জ। এখন কিন্তু সিজন চেঞ্জের সময় মানে বাচ্চাদের বিশেষ করে কিন্তু সর্দি কাশি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব 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 বেশি। মানে এতটাই প্রবলেম হয় এই সময়টাতে, আরো ঠান্ডা আসছে সামনে, মানে এখন থেকে আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর বাচ্চা মায়ের দুধটা পর্যন্ত টেনে খেতে পারছে না, এতটা প্রবলেম হচ্ছে। এরও কারণ কেন কেন এইরকম জায়গায় তৈরি হচ্ছে, এই জায়গায় কেন বাচ্চাটা পৌঁছচ্ছে, তার কারণ কি বাচ্চাটা দায়ী? না, বাচ্চাটা কিন্তু দায়ী নয়, দায়ী আমরা বাচ্চাটাকে যত্ন করে রাখতে পারছি না, তাকে আমরা সুন্দর করে রাখতে পারছি না। আমরা বাচ্চাটাকে যেখানে রাখছি সেই ঘরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারছি না, সেই ঘরটাকে একটু গরম করে রাখতে পারছি না। একটা স্যাঁতসেঁতে জায়গায় যদি বাচ্চাকে রাখি, একটা হলে বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি, সেখান থেকে বাচ্চাকে আমি যখন তখন নিয়ে বেরিয়ে গেলাম। এই ছোট বাচ্চা, তার শরীরে এখনো পর্যন্ত এই বাইরের যে পরিবেশ সেটা একদম সুন্দরভাবে নেওয়ার মতো সেই জায়গাটা এখনো তার তৈরি হয়নি। সুতরাং বাচ্চাকে আমরা ঠিক মতো মেনটেন করতে পারছি না, আমরা বাচ্চাকে যখন তখন এখানে সেখানে নিয়ে চলে যাচ্ছি, এতটুকু ছোট বাচ্চা, তাই না? তো আমরা এই জিনিসগুলো তো খেয়াল রাখতে হবে। বাচ্চাটাকে আমি নিয়মিত বাচ্চাটাকে সঠিক সময় নিয়মিত আমি বাচ্চাটাকে স্নান করাচ্ছি কিনা, কখনো সকাল 9টায় করিয়ে দিলাম, কখনো দেখা যাচ্ছে 12টা 1টার সময় করালাম, কখনো 2টা 3টার সময় করালাম। এইভাবে তো তার শরীর সেটা মেনে নেবে না। একটা নির্দিষ্ট নিয়মে
আমি রোজ যদি সকাল ওকে রোজ 10টায় উঠলো, ও বাচ্চারা তো এখন প্রচুর ঘুমাবে এই সময়টায়, সকালে উঠে একবার উঠলো খেলো আবার ঘুমোলো, ঘুম থেকে যখন দেখছি 10টা 11টায় উঠছে, তখন বাচ্চাটাকে আমি স্নানটা করিয়ে দিলাম। আচ্ছা, বাচ্চাটাকে একদম ঠান্ডা জলে আমি স্নানটা করাবো না, এটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি ঠান্ডা জলে স্নান করতে পারি কিন্তু বাচ্চাটা ঠান্ডা জলে স্নান করলে হবে না, তাহলে বাচ্চাটাকে আমি উষ্ণ গরম জলে স্নান করাবো। এইসব ছোট ছোট জিনিসগুলো মেনে চলতে হবে। বাচ্চাটা এখন কিন্তু সামনে আরো ঠান্ডা সিজন আসছে, এই সিজন চেঞ্জের সময় কিন্তু খুব সমস্যা হবে, শ্বাসকষ্ট, সর্দি, কাশি একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াবে, এবং এটা প্রত্যেক বছরই আমরা দেখি। তো এই ব্যাপারটা যাতে আমরা না বোঝবো, আরেকটা জিনিস আমি অবশ্যই তোমাদেরকে একটু জোর দিতে চাইছি, যেটা আমার আগে বললে ভালো হতো, যখন ওষুধপত্রের কথা বলছিলাম আমার মনে পড়লো, ভালোই হলো। ভ্যাকসিন, যে ভ্যাকসিনগুলো আমাদের পোলিও সেন্টারের দিদিরা ভ্যাকসিনগুলো দিতে আসেন, আমরা অনেকেই কিন্তু এই ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করি। কেন অনীহা প্রকাশ করি? হয়তো কোথাও এক জায়গায় শুনেছি একটা ভ্যাকসিন নিতে গিয়ে বাচ্চাটার সমস্যা হয়েছিল, সেই ভয়ে আমার বাচ্চার যদি কিছু হয়, বাচ্চা তো ভালোই আছে, ভ্যাকসিনটার দিকে কিন্তু মায়েদের একটা অনীহা তৈরি হয়ে গেছে, অনীহা তৈরি হয়। তারপরে কি, এই একটা ভ্যাকসিন নিলাম শিডিউল ভ্যাকসিন হিসেবে, তারপরে যে ভ্যাকসিনের ডেট, সময় গেলাম না ভ্যাকসিনটা নিতে, এটা করলে কিন্তু হবে না। বাচ্চাটা সুস্থ থাকবে কিন্তু এই ভ্যাকসিন গুলোর জন্যই। তোমরা যেমন বাচ্চাটাকে বাড়িতে সুন্দরভাবে রাখবে, তেমনি তার কিন্তু এই যত রকম রোগ ব্যাধি অসুখ যা কিছু আছে, এই সঠিক সময়ে ভ্যাকসিনটা নিলে কিন্তু তার কিন্তু এই সমস্ত সকল রোগ ব্যাধি থেকে সে মুক্তি পাবে, ভালো থাকবে। সুতরাং ভ্যাকসিনটা তোমরা দয়া করে সময় মতো ভ্যাকসিনটা নিও। বাচ্চাটাকে সুস্থ রাখতে গেলে ভ্যাকসিনের দ্বিতীয় কোনো বিকল্প নেই, ঠিক আছে? যাই হোক, আমাদের ম্যাডাম আছেন, ম্যাডাম আরো অনেক কিছু বলবেন তোমাদেরকে, আমি শুধু এইটুকু আজকে বলছি। অবশ্যই জিজ্ঞেস করো। ভ্যাকসিনে শুধুমাত্র যদি বাচ্চাটার শরীরে যেদিন তোমার ভ্যাকসিনের ডেট, সেদিন দেখছো যদি বাচ্চাটার অনেক গায়ে জ্বর আছে, সেদিনটা আমরা অ্যাভয়েড করি, যে অনেক জ্বর থাকলে আমরা বাচ্চাকে ভ্যাকসিন দিই না। ডেট পার হয়ে গিয়ে সেটা খুব খুব রেয়ার হয়, দুই একজনের ক্ষেত্রে সেটা খুব অসুবিধা হয় না। তোমরা তবে তোমরা আসবে কোন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে কি না হচ্ছে, সেই সময় যদি জ্বর আসে, সেই ভ্যাকসিনটা কতদিনের মধ্যে নিতে হবে বা কতদিনের মধ্যে নিলে ওর কোনো সমস্যা নেই, সেগুলো আমরা বলে দেবো। কিন্তু যখন যে ডেটটা তোমাকে দেবে দিদিমণিরা, সেই ডেটে অবশ্যই ভ্যাকসিনটা নিতে চেয়ে। ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ভালো থাকো। খুব সুন্দর ছোট্ট করে ডাক্তারবাবু বললেন কি পয়েন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, অনেকে মনে রাখে না, ডাক্তারবাবু বারে বারে বলছেন, আপনাদের স্বাস্থ্যকেন্দ্রেও বলে, এগুলো একটু মনে রাখতে হবে, আপনাদের মঙ্গলের জন্যই তো বলেন, এগুলো একটু নির্দেশগুলো পালন করলে খুব ভালো। এবার আমরা দিদিমণির কাছ থেকে শুনবো। দিদিমণি আপনাদেরই কি বলা যায়, আপনাদের মতোই মা, মায়ের যন্ত্রণা মা ছাড়া কেউ বোঝেন না, ফলে দিদিমণি খুব ভালো করে আপনাদের বলবেন, শান্তিটিকে বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার, সকলকে শুভ সকাল। আমি এমনি অমায়িক, ঠিক আছে, আমার মাইক লাগে না, এটুকু পারে। আচ্ছা, সকলকে নমস্কার, শুভ শারদীয়া এবং দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা। তো ডাক্তারবাবু যেমন কষ্ট করে সুন্দর করে বলেছেন, আমি একটু বড় করে বলি, একটু বকাবকি করি, সেই জন্য আমি মাঝে মাঝে আসি, যাতে প্রত্যেক মাসে বকাবকি না খেতে পারবো, সেই জন্য, তাই তো? আর মহারাজজি বলছিলেন না যে আমি তোমাদের মতোই মা, মানে তোমাদেরই প্রতিনিধি, ঠিক আছে? তো সবাই যেন
সামনে দুর্গাপুজো যেমন এখন সবাই জানো নিশ্চয়ই নবরাত্রি চলছে। নবরাত্রিতে মা দুর্গাকে 9টা আলাদা আলাদা রূপে একটা দিন পুজো করা হয়। আজকের দিনটা খুব স্পেশাল। আজকে হচ্ছে দেবী পুষ্পান্ডার আরাধনা করা হয়। এবার দেবী পুষ্পান্ডা কি? উনি হচ্ছে সৃষ্টির আধার, যে দেবীকে সৃষ্টির আধার হিসেবে ধরা হয়, যে যার ভেতরে যে জ্যোতি আছে, দ্যুতি আছে, সেখান থেকে সৃষ্টি হচ্ছে। তো আমাদের ঠাকুরের কথায়, স্বামী বিবেকানন্দের কথায় বলা হয়েছে যে মানুষের মধ্যে ঈশ্বর আছেন এবং আমরা আমাদের সামনে চলে ফিরে যে মানুষরা বেড়াচ্ছে তাদের মধ্যে আমরা ঈশ্বরকে উপাসনা করব। ঠিক আছে? তো তোমরা সেই আজকে যে নবরাত্রির 9 রূপের যে দুর্গার আরাধনা করা হয়, তোমরা কিন্তু সেই মায়েরই এক একটা রূপ। সুতরাং নিজের যে শক্তি, নিজের যে সৃষ্টি ক্ষমতা, তার উপরে সেই আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে, আত্মপ্রত্যয়ী হতে হবে। এবং মহারাত্রির কথার সূত্র টেনেই আমি বলছি যে আমরা মায়েরা যখন ভালো থাকবো, সুস্থ থাকবো, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় তৈরি হবে, শিক্ষিত হব, তখন কিন্তু আমরা আমাদের সন্তানদেরও সেরকম আত্মপ্রত্যয়ী শিক্ষিত করে বড় করে তুলতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে যত সুন্দর করে আমরা তৈরি করতে পারবো, আমরা কিন্তু তত সুন্দর একটা সমাজ, শিক্ষিত মানুষ আমরা দেশকে উপহার দিতে পারবো। সেই জন্য মায়েদের কি করতে হবে? যারা মা, ছোট বাচ্চার মা বা যারা মা, তাদেরকে নিজেদেরকে যত্ন নিতে হবে নিজেদের, এবং সেই যত্ন নেওয়ার সাথে সাথে তাদের যে ভবিষ্যতে যে সন্তান আসছে সেই সন্তানের যত্ন নিতে হবে, বা যারা অলরেডি যাদের সন্তান হয়ে গেছে সেই সন্তানের যত্ন নিতে হবে। এবার প্রথমে আমি যখন এখানে বসেছিলাম আর কি, ডাক্তারবাবু যে কথাটা বলছিলেন, যে জায়গায় মায়েদের ভুল হয়ে যাচ্ছে, যে মায়েরা ঠিকমতো করে আয়রন ট্যাবলেট খাচ্ছে না। এবার আগে আমি আলোচনা করেছিলাম যে প্রেগনেন্সির সময় কি হয়, যে আমাদের শরীরে যে রক্ত সেটা অনেক বেশি তরল হয়ে যায়, যার জন্য আমাদের দেখা যায় শরীরে একটা রক্তাল্পতা এমনিতেই এই সময় তৈরি হয়। প্লাস হচ্ছে যে মায়ের শরীর থেকে এই সময় একটা সন্তানের পুরো শরীর তৈরি হচ্ছে, মায়ের শরীর থেকে সে সব কিছু পুষ্টি নিচ্ছে, তার রক্ত তৈরি হচ্ছে, তার যে হাড় এগুলো তৈরি হচ্ছে। সুতরাং মাকে তো এই সময় শক্ত থাকতেই হবে। সুতরাং আয়রনের ট্যাবলেটটা কিন্তু এই সময় খেতে হবে। আমাদের বাঙালিদের যে নর্মাল খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসে শুধুমাত্র থাকলে কিন্তু আমাদের শরীরে রক্তাল্পতা হবে। তাছাড়া যখন বাচ্চা জন্মায় সেই সময় কিন্তু মায়ের একটা প্রচুর ব্লাড লস হয়, এবং এটা কিন্তু পরীক্ষিত একটা সত্য যে আমাদের দেশে যে মাতৃমৃত্যু হয়, সেই মাতৃমৃত্যুর অন্যতম কারণ হচ্ছে যে এই মায়েদের রক্তাল্পতা, অ্যানিমিয়া। সুতরাং আমাদের মায়েদের কিন্তু অ্যানিমিক হওয়া যাবে না। এবং এই ওষুধটা খাওয়াতে আমি জানি না কেন অনীহা আছে, যে অনেকে এখনো খায় না, এবং আমাদের মায়েদের যাতে অ্যানিমিয়া না হয় এই প্রোগ্রামটা কিন্তু সরকার অনেক ছোট থেকে শুরু করে। স্কুলের বাচ্চাদের একদম 1-2 যারা পড়ে 4 অব্দি, তাদেরকে একটা পিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয় প্রাইমারি স্কুলে, পিঙ্ক আইএফএ, এবং 5 থেকে ওইটা একটা নীল ট্যাবলেট খাওয়ানো হয়, ব্লু আইএফএ। ছেলে মেয়ে নির্বিশেষে সকলকেই খাওয়ানো হয়, কিন্তু যে বাচ্চা মেয়েগুলো স্কুল থেকে পিঙ্ক আইএফএ, ব্লু আইএফএ গুলো খাবে, তারা দেখা যাচ্ছে কিন্তু তারা অ্যানিমিক হচ্ছে না, তাদের শরীরে রক্তটা ঠিকঠাক থাকছে, ফলে ভবিষ্যতে যখন তারা মা হচ্ছে তারা রক্তাল্পতায় ভুগবে। কিন্তু কোনো কারণে এই গ্রামে একটা রটনা রটিয়ে দেওয়া হয়েছে। আমি মেয়েদের ক্ষেত্রে কথা বলে অনেক ক্ষেত্রে জানতে পারি যে তাদের মায়েরা বলে দিয়েছে যে স্কুলে ওই ট্যাবলেটগুলো খাবি না, ওতে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে। আমি ফোনটা ধরছি না, সরি না, আমি আমি আর একটু বলে দিই তোমাদের, তোমরা কেমন খাওয়া না তার একটা কারণ হচ্ছে তোমরা এসে বলো, সবাই বলে ডাক্তারবাবু আয়রন ট্যাবলেট খেলে আমাদের পক্ষে সমস্যা, আমরা সেই জন্য আয়রন ট্যাবলেট এই যখন যে মাটা গর্ভবতী মা, তার এমনিতেই চলাফেরা করতে মুশকিল, পরে করতে বারবার বসতেও মুশকিল, সেখানে তো অনেকটা সময় ধরে বসে যদি বসে পটি করতে হয়, তার ক্ষেত্রে একটু কষ্টকর ব্যাপার।
কিন্তু তারও সমাধান আছে। মানে আমি আয়রন ট্যাবলেট খাবো, আমার পরের সমস্যা যদি হয় তারও সমাধান আছে, ঠিক আছে? অনেক অনেক জল খেতে হবে, ন্যাচারাল যেগুলো বলছি, তোমার হাতের কাছে যেটা আছে, অনেক অনেক জল খেতে হবে, সবজি খেতে হবে, প্রচুর সবজি খেতে হবে, জল খেতে হবে, ন্যাচারাল ভাবে যেগুলো আমরা চেষ্টা করব, সবগুলোর ভুসি আছে সেটা খেতে হবে, এটা আমরা নর্মাল ভাবে চেষ্টা করব। এগুলোতে না হলে তার জন্য ওষুধ আছে, তার জন্য পটির ওষুধ আছে, আমরা সেগুলো খাবো। কিন্তু আমি বারবার একটা কথা বলি, কোনো এক মিল, মনে করো তুমি ভাত খেতে ভুলে গেছো, এক মিল না, সারা দিন হয়তো কোনো কারণে তুমি ভাতও খেলে না, ভাত খেতে ভুলে গেছো, কিন্তু আয়রন ট্যাবলেট খেতে ভুলবে না, এটা বারবার মাথায় ঢুকিয়ে রাখো। খুবই খারাপ লাগে যখন কোনো মায়ের, এরকম ভাবে আমরা দেখি কোনো মা রক্ত শূন্য হয়ে মারা গেছে ডেলিভারির সময়, খুব কষ্ট হয়। সুতরাং সেই ব্যাপারটাতে একটু তোমরা সাবধান থাকবে, ঠিক আছে? তো তাহলে কি আমাদের যেমন প্রেগনেন্সির সময়ও আয়রন ট্যাবলেট খেতে হবে, স্কুলে যারা পড়ছে, স্কুলের ছেলে মেয়ে তাদেরকেও বোঝাতে হবে যে স্কুলে যে আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে, পুরো আয়রন প্রোগ্রামটার জন্য সরকার যখন এত জোর দিচ্ছে, তার নিশ্চয়ই সেরকম গুরুত্ব আছে। সুতরাং আমাদের আয়রন ট্যাবলেটটা স্কুলের ছেলে মেয়েরাও খাবে, মায়েরাও খাবে। আচ্ছা, এবার আমি প্রত্যেকবারে যেটা নিয়ে বলি যে একজন মা তার প্রেগনেন্সির সময় কি করবে, দুটো দিক সে দেখবে। একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর একটা দিক হচ্ছে ঠিকঠাক যাতে পুষ্টিটা খাওয়া দাওয়া করা। এবার এই পুষ্টিটার জন্য আমি কি বলি, যে পুষ্টিটার জন্য আমরা বলি যে আমরা যে খাবারটা খাবো, মিলটা খাবো, এটা হবে আমাদের দেশের জাতীয় পতাকার রঙে। দেশের নাম সবাই জানো? হ্যাঁ, এগুলো তো আলোচনা হয়েছে, আজকে তো ধরার দিন। তো দেশের নাম কি? দেশের নাম কেউ বলবে না? ভারতবর্ষ জাতীয় পতাকা সবাই চেনো, আমি যেই বলি উনি কারেন্ট অফ হয়ে যায় যাতে আমাকে না দেখা যায়। হ্যাঁ, তো এবার জাতীয় পতাকার একদম উপরে কি রং ছিল? আগের বারে কথা বলা হয়েছিল তো, জাতীয় পতাকার উপরে কি রং থাকে? গেরুয়া রং। তাহলে আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় এরকম লাল বা কমলা জাতীয় একটা মানে সেটা বাচ্চাই হোক, বাচ্চার মাই হোক, হ্যাঁ ছোট বাচ্চাও তো অনেকের আছে, লাল বা কমলা জাতীয় একটা সবজি বা ফল থাকতে হবে। সেটা খুব দামি কিনতে হবে এরকম না, যখন যে সিজনে যেটা পাওয়া যায়, গ্রামের বাজারে যেটা পাওয়া যায় সেটা। সেটা কি হতে পারে? গাজর হতে পারে, কুমড়ো হতে পারে, শীতকালে কমলা লেবু উঠবে, গরমকালে আম, পাকা পেঁপে, টমেটো। এগুলো খেলে কি হয়, এর থেকে শরীরে ভিটামিন এ আসে, আমাদের স্কিনও সুন্দর হয়। মায়েরা তো গ্লো করতে চায়, এবার পার্লারে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি গ্লো হয় না, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করলে অনেক বেশি গ্লো হয়। তো তাতে কি স্কিনও সুন্দর হবে, আর বাচ্চা মা দুজনেরই দৃষ্টি শক্তিটা ভালো হবে, মানে তারা ভালো দেখতে পাবে, রাতকানা রোগ হবে না, তাড়াতাড়ি আমাদের মতো চশমা পরতে হবে না, ঠিক আছে? এছাড়াও কি করা হয়, যে ওই যে ভ্যাকসিনেশন সেন্টারে বাচ্চাদেরকে একটা তেল খাওয়ানো হয়, তো জানো তো একটা তেল খাওয়ানো হয়, সেটা এই ভিটামিন এ থাকে। সুতরাং আমার বাচ্চার যাতে ভবিষ্যতে ওর দৃষ্টিশক্তি ভালো হয়, তার জন্য যেমন আমরা পোলিও খাবো, ইনজেকশন নেব, সেরকম ওই তেলটাও কিন্তু খেতে হবে। বোঝা গেল? আচ্ছা, মাঝখানে কি রং থাকছে? সাদা। মা আর বাচ্চা, যে সমস্ত বাচ্চারা একটু বড় হয়েছে, ঘরের খাবার খাচ্ছে, তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় সাদা কোনো খাবার রাখবে। আমাদের হাড় আর দাঁত সাদা রঙের, তো হাড় আর দাঁতকে শক্ত করছে যে ক্যালসিয়াম, সেটাও কিন্তু ওই সাদা রঙের খাদ্য বস্তু থেকে আসছে। সুতরাং প্রত্যেক মা বা তার সন্তান তারা কি করবে, প্রতিদিন এক গ্লাস দুধ খাবে। দুধ তো গ্রামে পাওয়া যায়, দুধ থেকে ছানা বানিয়ে পনিরের তরকারি খেতে পারো, একটু টক দই খেতে পারো। টক দই খেলে কি হচ্ছে, একদিকে শরীরে ক্যালসিয়াম আসছে দুধ থেকে যেটা আসছে, আবার আমরা প্রোবায়োটিক বলি যে আমাদের হজম শক্তি এগুলো ভালো হবে, পেটের সমস্যা সহজে তৈরি হবে না। বাচ্চাদের একটুতে পেট খারাপ হয়ে যায়, তো পেট খারাপ হয়ে গেলে দেখবে অনেক ওষুধ টষুধ অনেকে খাও, কিন্তু রোজ যদি বাচ্চাকে একটু টক দই খাওয়াতে পারো ভাতের পাতে, তাহলে কিন্তু চট করে পেট খারাপ হবে না। এবং বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবারগুলো খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, একদম তলায় কি রং রয়েছে? সবুজ রং রয়েছে। তাহলে সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। এতক্ষণ ধরে যে আমরা এই যে অ্যানিমিয়া, আয়রন এগুলো নিয়ে কথা বলছিলাম, তাহলে আমাদের শরীরে এই অ্যানিমিয়া বা আয়রন
যায় না, সেক্ষেত্রে একটু ভালো করে রান্না করি। তবে ধরো পালং শাকের ঘন্ট করলে, পালং পনির, পালং চিকেন বা এরকম মেথি শাক, পালং শাক এগুলো দিয়ে পরোটা বানানো যায়। বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের সুন্দর করে খাবার তৈরি করতে হবে। বাচ্চা ঘরের খাবার খায় না, এরকম করে এসে মায়েরা বলে দেয়, তাহলে সে মা কি ভালো করে রান্না করে? মা যদি ভালো করে রান্না না করে বাচ্চা কেন খাবে? ঠিক আছে, তো এই জন্য আমি মানে এখানে দাঁড়িয়ে আর কি খাওয়ারের মেনু পর্যন্ত বলে দিচ্ছি। হ্যাঁ, মানে চাইলে আর কি রেসিপিও বলে দিতে পারি। তো এবার হচ্ছে সেই রকম ভাবে শাক পাতাটা প্রত্যেকদিন খেতে হবে। এবার শরীরে এই যে রক্ত তৈরির জন্য আমাদের যেরকম আয়রন দরকার হয়, একটা জিনিস দরকার হয় কি প্রোটিন। আয়রন যাতে আমাদের শরীরে আসে, আয়রন যে জায়গাগুলো থেকে আসে, গুড় থেকে ভালো আয়রন আসে, সেই জন্য এখানে জাগারি পাউডার দেওয়া হয় আমাদের রামকৃষ্ণ মঠ থেকে। আর এখানে দেখো আজকে খেজুর আছে, খেজুর, কিশমিশ এগুলো থেকেও কিন্তু শরীরে আয়রন আসে, যাতে রক্তাল্পতা একটু আছে তাদের এগুলো খেতে হবে। আর কি করতে হবে আমাদের শরীরে প্রোটিনের জন্য? কি করতে হবে? মাছ, মাংস, ডিম, ডাল। হ্যাঁ, ওইখানে একটু আপনি এখানে রেখে দিন না, পাশে রাখুন। আসছি, এটা ওই ম্যামকে দিতে হবে। তো মাছ, মাংস, ডিম এগুলো খেতে হবে। অনেকে নিরামিষাশী যদি হও, ডাল খেতে পারো, পনির খেতে পারো, মাশরুম খেতে পারো, যেখান থেকে প্রোটিন আসে। ঠিক আছে, তো এটা তো গেল খাওয়া দাওয়ার কথা, এবং এটা কি মাও যেমন খাবে বাচ্চাও সেরকম খাবে। আর তার সাথে সাথে কি বাচ্চার যত্ন নিতে গেলে এবং মায়ের নিজের যত্ন নিলে কি হবে, যে পরিচ্ছন্ন থাকতে হবে। সেই পরিচ্ছন্নতার প্রথম স্টেপ কি, ঘুম থেকে উঠে আমরা কি করি? ব্রাশ করি। ব্রাশ দুবার করতে হবে। মা নিজে করবে, কারণ আপনি আচরি ধর্ম অপরকে শেখাও। বাচ্চা কিন্তু মা যা বলবে সেটা যত না শুনবে, মা যেটা করছে সেটা তার থেকে বেশি দেখবে। বাচ্চা যদি দেখে মা মোবাইল নিয়ে বসে আছে, আমাকে বই পড়তে বলছে, বাচ্চা পড়বে না। কিন্তু মাও যদি পড়ে, সে ছোট একটা গল্পের বই পড়ো, ঠাকুরের বই পড়ো, কথামৃত পড়ো, বাচ্চা কিন্তু দেখবে, বাচ্চার অভ্যাস হবে যে মা যেমন বইয়ের পাতা দেখে পড়ছে, আমিও বইয়ের পাতা দেখে পড়ি। ঠিক আছে, তো সেরকম ভাবে মা নিজে সকালে ব্রাশ করবে, বাচ্চাকেও সকালে এবং রাত্রে শোয়ার সময় ব্রাশ করতে বলতে হবে। বাচ্চাদের কিন্তু আমরা যখন বাচ্চাদের দেখি, বাচ্চাদের একটা বড় সমস্যা হচ্ছে দাঁতে পোকা। এবং দাঁতে পোকা কিন্তু কোনো সামান্য সমস্যা না। দাঁত যদি একবার খারাপ হয়, সেই দাঁতের ইনফেকশন কিন্তু আমাদের মাড়িতে চলে যায়, গলাতে চলে যায়, আরো ইন্টারনাল অর্গানে সেই ইনফেকশন স্প্রেড করে যেতে পারে, মুখের মধ্যে ইনফেকশন থাকে। এবং সবচেয়ে বেশি দাঁত খারাপ হয় কখন? যখন আমরা চকলেট জাতীয় স্টিকি খাবার খাই বা অন্যান্য কোনো খাবার খাই, মুখের
ইচ্ছে করছে না, বিরাট কষ্ট হচ্ছে নাকি, একদম শরীরে ক্যালোরি সব চলে যাচ্ছে। তারপরে কি আঙুলের ফাঁকগুলো করতে হবে, বাদ থেকে গেল কি বুড়ো আঙুল, তাহলে এবার বুড়ো আঙুল করতে হবে, ঠিক আছে। তারপরে নখের মধ্যে সবচেয়ে বেশি ময়লা থাকে, নখ কিন্তু কেউ বড় করবে না, সপ্তাহে একদিন নখ কাটবে যাতে নখের মধ্যে ময়লা না জমে। আর সাবান দিয়ে হাত ধোয়ার সময় কোনো সার্কুলার মুভমেন্ট করতে হবে, ঠিক আছে। লাস্টে আমাদের চুলি পড়ার জায়গাটা করতে হবে, এতগুলো স্টেপ করে তারপরে জলের তলায় হাতটা দিতে হবে। না হলে কিন্তু সবাই সাবান দিয়ে হাত ধুচ্ছে, রান্না করছে, কোনো কাজ হচ্ছে না, সাবান খরচ হচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না। তাহলে সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধুতে হবে, যেটা বললাম, যেটা দেখালাম, বোঝা গেল তো। তারপর কি করতে হবে, আঁচলে হাতটা মুছে দিতে হবে, তাই তো? বুঝতে হবে, আঁচলে হাতটা জলটা ঝাড়িয়ে নেবে, আর কোথাও হাত দেবে না। তারপরে যা রান্নার কাজ এটা করবে, ঠিক আছে। তাহলে এটা হাত ধোয়া গেল, ব্রাশ করা হলো, স্নান করা হলো। আর বাচ্চাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নখ কাটা। তো বললাম বাচ্চা মা দুজনেই নখ কাটবে, ঠিক আছে। নখ কাটার জন্য এরকম দিনক্ষণ কোনো কিছু লাগে না, পরিষ্কার থাকাটাই বড় কথা। আজকে এইবার, কালকে ওইবার, কালকে জন্মবার নখ কাটবো না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা তো যখন সুযোগ পাই যে কোনো দিনে নখ কেটে দিই, যাতে নখটা বড় না হয়। আছি তো আমরা, তোমরাও থাকবে, ঠিক আছে। আর কি করতে হবে, যে বাচ্চারা যেন খালি পায়ে মাটিতে না চলে। খালি পায়ে মাটিতে চলাতে কিন্তু সবচেয়ে বেশি কৃমি হয়, বাচ্চাদের কৃমি হয় তো খুব, হয়তো বাচ্চাদের এক হচ্ছে হাত নোংরা থাকে, সেই নোংরা হাত নোংরা খাওয়ার খাচ্ছে, আর খালি পায়ে মাটিতে চলাতে। সুতরাং বাচ্চাদের ছোট থেকে প্র্যাকটিস করাতে পায়ে জুতো করা। তার জন্য কি করতে হবে, মা বাবাকেও পায়ে জুতোটা পরা অভ্যাস করতে হবে, ওরা দেখে করবে। মা বাবা খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, তুই জুতো পর বলে তাকে শাসানি দিলে সে কিন্তু শুনবে না। তাহলে আমরা যদি ঠিকঠাক করে পরিচ্ছন্ন থাকি আর ঠিকঠাক করে খাওয়া দাওয়া করি, তাহলে কিন্তু 80% ভালো আমরা এমনিই থাকবো। এবার যেহেতু এখানে একদম ছোট বাচ্চারা রয়েছে, ছোট বাচ্চারা 6 মাস বয়স পর্যন্ত কি খাবে, শুধু মায়ের দুধ খাবে, কোনো তোলা দুধ না, ঠিক আছে। তোলা দুধ খেলে তাদের পেট ভরে যাবে, মায়ের দুধ খাওয়ার খিদেটা তাদের থাকবে না। মায়ের দুধ থেকে অনেক রোগ প্রতিরোধ করার শক্তি বাচ্চা পায়, ঠিক আছে। যে বাচ্চা 6 মাসের আগে মায়ের দুধ ছাড়া তোলা দুধ খেয়ে নেয়, তার কিন্তু সারা জীবন সর্দি কাশি পেট খারাপ এগুলো হতেই থাকবে। এই যে বাচ্চাদের এত সর্দি কাশি হয়, ডাক্তারবাবু অনেকগুলো কারণ বলেছেন যে এই কারণে সর্দি কাশি হচ্ছে, বা তার সর্দি কাশি থেকে তাকে প্রোটেক্ট করার জন্য এগুলো করতে হবে। তো যেহেতু ডাক্তারবাবু এই জায়গাটা অনেক ইলাবোরেটলি বলেছেন, আমি বলছি না, কিন্তু একটা জায়গা বললাম যে মায়ের দুধ বাচ্চা খাচ্ছে না বলে, তোলা দুধ খাচ্ছে বলে কিন্তু সর্দি কাশি বেশি হচ্ছে। এবং সর্দি কাশি হলেই ডাক্তারের কাছে চলে গিয়ে ডাক্তারবাবু সিরাপ দিন, সিরাপ খাইয়ে দিলে বাচ্চাও সারা জীবন ওই সিরাপের ওপর থাকবে, তার নিজের শরীরে কোনো ইমিউনিটি তৈরি হবে না। বাচ্চা যেটা করতে হয়, বাচ্চার ঘরে একটা নাকের ড্রপ রেখে দিতে হয়, বাচ্চার নাক বন্ধ হয়ে গেলে সে তখন মায়ের দুধটা টেনে খেতে পারে না বা ঠিক করে ঘুমোতে পারে না, তার জন্য বাচ্চার নাকে ড্রপ দিয়ে দিতে হয়। সেই সাথে পায়ে বারবার মা তার দুধটা খাওয়াবে, তাহলে কিন্তু বাচ্চার সর্দি কাশি হবে না। তার সাথে কি মায়ের যে সমস্ত রোগের এগেইনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা অলরেডি গড়ে উঠেছে এতদিন, সেটাও আস্তে আস্তে বাচ্চার শরীরে চলে যাবে। এবং বাচ্চার যে বুদ্ধির বিকাশ, আমরা তো সবাই চাই আমাদের সন্তান বুদ্ধিমান হোক ভবিষ্যতে। মায়ের দুধে যে বাচ্চা বেশি খাবে তার কিন্তু বুদ্ধির বিকাশ সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। সুতরাং তোলা দুধের অ্যাডভার্টাইজমেন্টে ভুলে গিয়ে বাচ্চাকে মায়ের দুধ ছাড়িয়ে তোলা দুধ খাইও না। 6 মাসের পর থেকে বাচ্চা কি খাবে, 6 মাসের পর থেকে বাচ্চা মায়ের দুধও খাবে, সেই সাথে ঘরের খাবার খেতে অভ্যস্ত হবে। প্রথম দিকে সেটা লিকুইড হবে, আস্তে আস্তে সেটা সলিডের দিকে যাবে, আস্তে আস্তে ফলের রস, ডালের জল এগুলো খাবে। তারপরে পাতলা করে চটকে খাবার, ভাত ডাল সবজি সেদ্ধ এরকম খাবে। এবং আমি একটা সাজেশন দিই কি, যে এক একটা সপ্তাহে এক একটা নতুন নতুন সবজি বা ফল ইন্ট্রোডিউস করাতে হয় বাচ্চাকে, যাতে কি হয় যে কোনো ফল বা সবজিতে বাচ্চার যদি অ্যালার্জি হয় তোমরা বুঝতে পারবে। যে প্রথম সপ্তাহে হয়তো কুমড়ো সেদ্ধ খাওয়ার জন্য, পরের সপ্তাহে কুমড়োর সাথে গাজর দিলে, তারপরের সপ্তাহে হয়তো কুমড়ো গাজর সঙ্গে বেগুন দিলে, বা ধরো বেগুনে অ্যালার্জি হচ্ছে, তুমি বুঝতে পারবে এটা খাওয়ার পরে বাচ্চার গায়ে র্যাশ বেরোচ্ছে, সর্দি কাশি বেশি হচ্ছে, তাহলে বাচ্চার ওই খাওয়াটার প্রতি অ্যালার্জি আছে, সুতরাং বাচ্চাকে ওটা খাওয়ানো যাবে না। আর সর্দি কাশি হলে মা কি বাচ্চাকে দুধ খাওয়াবে না? মা জ্বর সর্দি কাশি হলেও কিন্তু মা বাচ্চাকে তার মায়ের দুধ খাওয়াতে পারে। সুতরাং কি করবে, একটু মাস্ক ইউজ করবে, কারণ সর্দি কাশি মায়ের দুধ থেকে ছড়ায় না, এটা একটা ড্রপলেট ইনফেকশন হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। সুতরাং মা যেন বাচ্চার মুখের ওপর হেঁচে ঘেঁষে না দেয়। আর একটা ভীষণ ভুল ধারণা আছে যে মায়ের পেট খারাপ হলে মা বাচ্চাকে দুধ খাওয়াবে না। মায়ের দুধের মধ্যে মার যে পেট খারাপ হচ্ছে সে দুটো আলাদা সিস্টেম,
ভিটামিন লিখে দেবো, একটা ভিটামিন সিরাপ তোমরা যে দাম দিয়ে কিনবে তার থেকে যখন গ্রামে কলা পাওয়া যাচ্ছে কলা, পেয়ারা পাওয়া যাচ্ছে পেয়ারা, আম পাওয়া যাচ্ছে আম, সেই ফলটাই বাচ্চাকে বেশি করে খাও। তার থেকে কিন্তু বাচ্চার শরীরে ন্যাচারাল ভিটামিন অনেক ভালো ঢুকবে। ঠিক আছে, এইবার হচ্ছে সেই প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথাই বলছি যে নিজের উপর আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী হতে হবে যে আমরা অনেক কিছু পারবো এবং আমরা সমাজে ফেলনা না, আমরা আমাদের নিজেকে যত্ন নেব এবং সেই সাথে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বাচ্চার যত্ন নেব, বাচ্চাকে সঠিক শিক্ষা দেব। এবং তোমরা ধরো যেমন এখানে এসে কিছু শিখছো, হেলথ সেন্টারে মায়েদের মিটিং হয় তখন শিখছো, সেটা গ্রাম বড়দের অবশ্যই সম্মান করবে, কিন্তু কেউ যদি গ্রামে বাড়িতে শাশুড়ি হোক মা হোক ভুল কিছু কথা বলে দেয় আমরা যেগুলো বলছি তার সেই কথার বিপরীত করবি, সেটা মানে ভদ্রভাবে সুন্দরভাবে সেটা প্রতিবাদ করবে যে এটা করা উচিত না, এটা করা উচিত। একটু একটু আমরা যদি পরিবর্তন করি তাহলে যেমন মানে বিন্দু বিন্দু জল জমে সিন্ধু হয়, এরকম ঘর থেকে ছোট ছোট বিপ্লব করলে ছোট ছোট প্রতিবাদ করলে কিন্তু আমরা একটা সমাজে আমূল পরিবর্তন করতে পারি। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পুজো ভালোভাবে কাটাবে। মানে আমরা যে প্রত্যেকবার এসে ম্যাডাম বা আমি যতটুকু তোমাদেরকে বলি, তোমাদের কোথাও কি বুঝতে অসুবিধা হয়? সব মোটামুটি বুঝতে পারো তো? মানে কোনো সমস্যা থাকে না তো? সব মোটামুটি বুঝতে পারো তোমরা, তাই তো? কোনো অসুবিধা নেই। তোমার বাচ্চার বয়স কত? হ্যাঁ, 2 মাস হয়েছে। আচ্ছা মা, তুমি বলো তো, তোমাকে একটু জিজ্ঞেস করছি একটা জিনিস। আজকে বৃহস্পতিবার, ঠিক আছে? মনে করো সামনের বৃহস্পতিবারে তোমার বাচ্চার ভ্যাকসিনের ডেট আছে, হ্যাঁ? সামনের বৃহস্পতিবারে। বুধবারে তোমার বাচ্চার 3-4 বার পটি করলো, সর্দি কাশি হলো, তুমি কি বৃহস্পতিবার বাচ্চাটাকে ভ্যাকসিন দেবে? কি করবে? যাবে না যাবে না? যেতে হবে, ঠিক আছে? যেতে হবে, কিন্তু অবশ্যই যেতে হবে, হ্যাঁ, একদম। হ্যাঁ, তুমি মা, তুমি, তোমাকে জিজ্ঞেস করছি। না, এখানে আর বুকের দুধ খায় কোন মায়ের বাচ্চা, তাকে জিজ্ঞেস করবো। কে আছে? তুমি বলো। তোমার বাচ্চা বুকের দুধ খায়, ঠিক আছে? তোমাকে কাল কোনো কারণে বিড়ালের আঁচড় দিল, বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে? খাওয়াবে না, তাই তো? খাওয়াবে না। আর কি করবে? বিড়ালের আঁচড় দিয়েছেন, আর কিছু করতে হবে? ওনার বাড়িতেই থাকবে, ইঞ্জেকশন দিতে হবে। একটা ঠিক আর একটা ভুল। বুকের দুধ খাওয়াতে হবে, বুকের দুধের সাথে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভ্যাকসিন নিতে হবে, যেমন হসপিটালে গিয়ে বুকের দুধ খাওয়াতে হবে, কোনো সমস্যা নেই। মনে যদি কনফিউশন হয় যে এই রোগটা কি বুকের দুধ, বেশিরভাগ যা আমাদের শারীরিক অসুবিধে তার মধ্যে বুকের দুধ খাওয়ানো যায়। এবার যদি মনে একটা কনফিউশন হয় যে এই পরিস্থিতিতে কি বুকের দুধ খাওয়ানো যায়, তাহলে সেটা আমি পাড়া প্রতিবেশী শাশুড়ি মা এদের জিজ্ঞাসা না করে, পাড়ার মধ্যে গোলাপি শাড়ি পরা, বেগুনি শাড়ি পরা, হলুদ শাড়ি পরা নানা রকম দিদিরা থাকেন তো, তাদেরকে জিজ্ঞাসা করো যে আমার এটা হয়েছে, আমি কি বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো? ওনারা তোমাদের সঠিক পথটা দেখিয়ে দেবে। তুমি বলো তো মা, তোমারই ক মাস? 7 মাস। 7 মাস চলছে। মনে করো তুমি এখন কোনো ওষুধ খাও কি খাও না? আয়রন বড়িটা খাও, আয়রন ক্যালসিয়াম দুটোই খাও। তুমি কোনো কারণে আগামীকাল বা তার পরের দিন পরপর 2 দিন আয়রন ট্যাবলেট খেলে না, ঠিক আছে? কোনো কারণে খেতে পারলে না, ভুলে গেলে, তার পরের দিন কি করবে? কটা ট্যাবলেট খাবে? হ্যাঁ, এই 2 দিন খেলে না তার জন্য কি হবে? খাবে, তার পরের দিন থেকে একটা করে কন্টিনিউ করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, প্রেগন্যান্সির সময়
বেশি করে খেতে হবে। তাছাড়া পেয়ারা, আপেল, কলা এই ফলগুলো খেতে হবে, আর প্রচুর শাক খেতে হবে। এগুলো ফাইবার থাকে। রাত্রিবেলা রুটি খাবে, তাহলে পায়খানা পরিষ্কার হবে। তারপরেও যদি পায়খানায় সমস্যা হয় এই পর্যায়ে, তখন আমরা যে ডাক্তারবাবুরা চেক আপ করবো তাদেরকে বলবে পায়খানা যাতে প্রতিদিন ঠিক মতো হয় তার ওষুধ দিয়ে দেওয়া হবে। কিন্তু পায়খানা শক্ত হচ্ছে, পায়খানা হচ্ছে না বলে আয়রন ট্যাবলেট নিজের থেকে বন্ধ করে দিলাম, সেটা কিন্তু করবে না। জামাবাবু রাবিক ভাই, মহারাজের একটু সময় অল্পতা আছে, মহারাজের একটা অনুষ্ঠান আছে, তো আমরা আরেকটু হয়তো শুনবো। মহারাজকে আমরা ছেড়ে দেবো, মহারাজের কাছ থেকে দু চার কথা আমরা একটু আশীর্বাদী শুনে নেব। তারপরে ছোট্ট করে একজন দুজনকে মহারাজ একটু কিছু উপহার তুলে দেবেন, আমাদের আমাদের অতিথিদের একটু উপহার তুলে দেবেন, তারপর মহারাজকে আমরা ছেড়ে দেবো। মহারাজ। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমরা এই শিশু মায়ের যে প্রকল্প এখানে শুরু হয়েছে, অমরপুরে চলছে, তোমরা সবাই জানো। আর এই দুজন ডাক্তারকে আমরা পেয়েছি। এই স্বাস্থ্য সচেতনতা এরা আমাদের প্রতি শিবিরেই এসে বলছেন। তোমরা অনেকেই এটা খুব মানে হালকাভাবে নিয়েছো। হালকাভাবে নিলে তো আমাদের এই প্রকল্পটা ঠিক হবে না। টাকা খরচ হচ্ছে, কিন্তু তোমাদের মায়েদের এবং শিশুদের কারোরই তেমনভাবে উপকার হচ্ছে না। এটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেই তোমাদের জীবনযাপন করতে হবে। এই দুজন ডাক্তার যা কিছু বলছেন তোমাদের কল্যাণের জন্যই তো বলছেন। তোমরা যদি সেগুলো না শোনো তাহলে তো আমাদের প্রকল্পটাই ব্যর্থ হয়ে যায়। সেই জন্যে তোমাদের সকলের কাছে এই অনুরোধ যে ডাক্তাররা যেমন বলছেন তোমরা সেভাবে সেই উপদেশগুলো, পরামর্শগুলো গ্রহণ করো এবং সেভাবে তোমাদের জীবনে সেগুলো প্রয়োগ করো। নিশ্চয়ই তোমাদের সকলের ভালো হবে। ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজ সকলের শ্রীচরণে তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা। নমস্কার। আচ্ছা, আমাদের খুব অসময়ে কারেন্টটা যায়, তো যাই হোক, এবারে আমরা একটু উপহার একটু তুলে দেবো মহারাজের হাত দিয়ে, তারপর মহারাজকে ছেড়ে দেবো, তারপর আর একটু হবে। প্রথমে আমি আমাদের একজন দুজন মাকে উপহার তুলে দিতে বলবো, আর তার সাথে আপনারা বসুন সবাই, ওখান থেকেই হবে। আর তারপরে আমরা আমাদের যে ভলেন্টিয়ার আছে, আমাদের ছেলেরা আছে, ওদেরকেও স্বামীজির সুন্দর কিছু ছবি আছে, সেগুলো আমরা ওদের আজকে তুলে দেবো ওদের হাতে। তো আচ্ছা, চলে এসো, একজন তুমি চলে এসো। মহারাজকে মহারাজ তুলে দিই, একটু করতালি হয়ে যাক। আরেকজন চলে এসো, তুমি চলে এসো। আচ্ছা, শাড়ি দেয়া হচ্ছে আমাদের রিলিফের পক্ষ থেকে। আর তোমাদের যদি শাড়িতে কারো যদি মনে হয় যে একটু চেঞ্জ করে নেবে নিজেদের মধ্যে, করতে পারো। হ্যাঁ, আমরা পরপর দিচ্ছি। এবারে আমাদের যে রেগুলার জিনিসপত্র দেওয়া হয়, যেগুলো আমি অলরেডি বললাম, সেগুলো উপহার তুলে দেওয়া হবে। আর দুজন চলে এসো, তুমি চলে এসো, আর তুমি চলে এসো। এটা খুব ভারী, জাস্ট হাতে টাচ করে দেবে তাহলেই হবে, ছাড়বে না কিন্তু। খুব ভারী, তুমি পারবে তুলতে? দেখো তো, কাছে রাখো, ওখানে নিয়ে বসো। আর একজন চলে এসো। এবারে আমি জয়ন্ত দাদের ডাকবো একটু। ওদেরকে বললাম জয়ন্ত দা, কুমুদ দাকে এখানে ডাকি, ওইদিকে দুটো। আমাদের ভলেন্টিয়ার, ওনাদের হাতে মহারাজ উপহার তুলে দেবেন। একটু বের করে দে, তো ওখান থেকে বের কর, সবগুলো বের কর, সবগুলো বের কর।
অনেকগুলো উপহার আছে, স্বামীজির ছবি, রাজা মহারাজের ছবি, বই, আর একটা প্রসাদী শাড়ি আছে, সেগুলো মহারাজ তুলে দিচ্ছেন। জোরে হাত তালি। ওদিক থেকে তুলে। আর কুমুদদাকে যা ডাকছি, কুমুদদা এগিয়ে আসুন। ব্যাগটা দেবো আমাকে। এবারে আমাদের ডাক্তারদের উপহার আমরা তুলে দেব। ডাক্তারদের উপহার একটু বের করতে হবে। একটু ওদিক দিয়ে আলো জ্বালানো যায় নাকি দেখো, অন্ধকারে ছবি আসবে। তুই একটু পিছিয়ে যা। রয়েছে স্বামীজির একটি সুন্দর ছবি, তার সাথে আমাদের স্বামীজির আর একটি প্রসাদী, মায়ের প্রসাদী শাড়ি, তার সাথে 3টে বই, একটা রাজা মহারাজের, একটা স্বামীজির, আর একটা দুটো স্বামীজির বই। আর ভারী সোহাগতর বাবুকে তুলে দেওয়া হচ্ছে। ধরে নাও, পরে ঢুকিয়ে দেবে। নিচে রাখো, নিচে পড়বে, ওখান থেকে পড়বে। এবার সায়ন্তী ব্যানার্জি মহাশয়াকে উপহার তুলে দেবেন মহারাজ। মহারাজের অনুষ্ঠান আছে বলে আমরা মহারাজকে ছেড়ে দেব। মহারাজকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু উঠে দাঁড়াবেন। মহারাজকে আবার পরের মাসে আমরা পাবো। মহারাজকে অনেক ধন্যবাদ। বসুন, আপনাদের ছাড়া হবে না এখন। এবারে আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শঙ্করাত্মানন্দজি মহারাজ। মহারাজ একটু কিছু বলবেন, আপনি বসুন। চরণী শারদাঙ্গী রামকৃষ্ণ জগৎগুরু ডাক্তাররা যে উপদেশ দিলেন আপনাদের, সেইগুলো আশা করি সবাই মেনে চলবেন। মেনে চললে আপনাদেরই উপকার। আর